2021 থেকে হচ্ছে প্রফেশনালি ফ্রিল্যান্সিং এবং জবও করতেছি, রিমোট জব করতেছি। এটা হচ্ছে স্যামসাং এর কি যেন একটা ফোন ছিল, লাল ফোল্ডিং একটা ফোন। তো ওই ফোন দিয়ে আমি হচ্ছে আপনার পিপারনিটি, তারপরে এই টাইপের ওয়েবসাইট গুলোতে সাইট বানাতাম। তো জি, পরবর্তীতে জি। আমার মনে হইলো না, এইভাবে তো আসলে হয় না, আমাকে হচ্ছে প্রফেশনালি জিনিসটার মধ্যে যাইতে হবে। তো পরবর্তীতে কি তাহলে প্রফেশনালি যাইতে হইলে তাহলে কেমনে কি করতে হবে, মার্কেট প্লেসে ঢুকতে হবে। আসলে কি মানে ইউএসএ তে জব পাওয়া অনেক কঠিন? পার্সোনালি বিলিভ করি এটা লাক, তবে সবার ক্ষেত্রে এটা লাক হবে তা না। কারণ একটা কোম্পানি কখনোই আমাকে হচ্ছে, আমি যদি তাদের এক্সপেক্টেড আউটপুটটা না দিতে পারি, আমাদেরকে হচ্ছে নিবে না। আমরা যেটা দেখি যে বড় ভাইরা যেটা বলেন, আমাদের কমিউনিটির বড় ভাইরা, যে প্রপারলি শিখে গেলে একটা সময় জব তোমার পিছনে দৌড়াবে। এটা কোর্স করছি, কোর্স করার আগে মোটামুটি 3-4 বছর আমি ওয়েব ডেভেলপমেন্টের সাথে ছিলাম। তাইলে এরকম এক্সপেকটেশন রাখার কোনো দরকার নাই যে আমি 3 মাস বা 6 মাসের একটা কোর্স করবো, দেন হচ্ছে আমি জব ফিল্ডে ঢুকে যাব। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, আপনার কাছে যদি রিজেকশন ইমেলটা আসে, অ্যাটলিস্ট আপনি আলহামদুলিল্লাহ বলেন। যে আমি যখন বিভিন্ন দেশের বিভিন্ন জনের সাথে র্যান্ডমলি কথা বলবো, তখন বিভিন্ন জনের হচ্ছে অ্যাকসেন্টটা আসলে দেখেন, আপনি অস্ট্রেলিয়ানের সাথে যখন কথা বলবেন, একজন ব্রিটিশের সাথে যখন কথা বলবেন, আবার একজন ইউএস এর পার্সনের সাথে যখন কথা বলবেন, সবাই ইংলিশেই বলবে, বাট ইংলিশটা সেম হবে না। কনফিডেন্স একটা আলাদা জিনিস ভাই, যেটা ইন্টারভিউ খুবই কাজে লাগে। ফ্রেশার হিসেবে কারো ফ্রিল্যান্সিং পাথ চুজ করা উচিত নাকি সে জবে যাবে? ওয়েলকাম আপনাকে এই পডকাস্ট উইথ রাউফ এপিসোড নাম্বার 1-এ। এই এপিসোডে মূলত আমরা আলোচনা করব একটা রিমোট জবের ক্ষেত্রে আমাদের যে কমন কিছু কোশ্চেন থাকে মনের ভিতরে, যে আমি একটা বাইরের যদি ভালো একটা কোম্পানিতে রিমোট জব করতে চাই, সেক্ষেত্রে যেগুলো কোশ্চেন থাকে এই কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। এবং এই পডকাস্টটা শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এই ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব নামে বাটন আছে, বা এই চ্যানেলের সাথে আপনি যুক্ত হয়ে যান এখনই, যাতে এবং বেল আইকন একটা ক্লিক করে দেন যাতে পরবর্তী পডকাস্ট আসার পরে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। এবং এই পডকাস্টে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছে, সেটা হচ্ছে বাবুল আক্তার ভাই। আসসালামু আলাইকুম বাবুল আক্তার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে বেসিক্যালি আমরা এই রিমোট জব বা এই টাইপের জিনিসগুলো নিয়ে, সাধারণত মানুষের যে কমন কোশ্চেন গুলা, এগুলো নিয়ে কথা বলার ট্রাই করবো। এবং যেহেতু আপনি এই সেক্টরে অনেকদিন ধরেই মোটামুটি কাজ করছেন এবং একটা ভালো জায়গায় জব করতেছেন, সো আশা করি অডিয়েন্স এই পডকাস্ট দেখে অনেক কিছু জানতে পারবে বা শিখতে পারবে। সো ভাই, একটা আপনার ছোট্ট করে একটা পরিচয় যদি দিয়ে দেন অডিয়েন্সের জন্য। ওকে, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার দিক থেকে জানানোর। আহ, আমার নাম হচ্ছে বাবুল আক্তার। আমি বগুড়াতে থাকি, আমি বাসা থেকেই রিমোট জব করি। আমি 2021 থেকে হচ্ছে প্রফেশনালি ফ্রিল্যান্সিং এবং জবও করতেছি, রিমোট জব করতেছি। আমি আমার গ্রামের বাড়ি থেকেই রিমোট জব করতেছি। আর স্টুডেন্ট হিসেবে আমি আইইবিএটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করেছি। আচ্ছা, চমৎকার। সো ভাই, মূলত আইটি সেক্টরে আপনার মানে এই যে আপনি আসলেন, সো এটার কি মানে পারপোজটা কি ছিল, বা এটা কত সালে আসা হয়েছে, আপনার জার্নিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আইটি সেক্টর বলতে হচ্ছে আপনার, আমার এসএসসি হচ্ছে 2008-এ। তো ওই জি সময়ে আমি একটু ডিটেলসে হয়ে যাচ্ছে, হোপফুলি টাইম আছে, তাই না? জি জি, বলেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমার এসএসসি হচ্ছে 2008-এ। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি একটা ফোন কিনি। এটা হচ্ছে স্যামসাং এর কি যেন একটা ফোন ছিল, লাল ফোল্ডিং একটা ফোন। তো ওই ফোন দিয়ে আমি আচ্ছা, হচ্ছে আপনার পিপারনিটি, তারপরে এই টাইপের ওয়েবসাইট গুলোতে সাইট বানাতাম। তো ওই সময় এগুলো বুঝতাম না, এগুলো সিএমএস, তারপরে ওয়েবসাইট বিল্ডার, এগুলো বুঝতাম না। আমি জানতাম যে ওইখানে গেলে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে ওয়েবসাইট বানাইতে পারি। তো আমার ফ্রেন্ডদের মধ্যে আমি ওর এগুলো সেলও করতাম, 100 টাকা 150 টাকা করে সেল করতাম, যে তোর নামে একটা ওয়েবসাইট থাকবে, একটা ওর ডোমেইন ওরা দিয়ে দেয়, সাবডোমেইন দিয়ে দেয়। তো ওই সময় থেকে আস্তে 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 পরিচয়। শুরুর দিকে যেটা হয়েছিল, শুরুর দিকে আমার ফোনে ইন্টারনেট ছিল, আমি জানতাম না যে ইন্টারনেট কি জিনিস, 2008-এর দিকে। তো আমার ফোনে ওই আহ, আপনার হচ্ছে একটা বাটন প্রেস করলে গুগলে যাইত, লেখা দেখতাম গুগল। তো জিজ্ঞেস করতাম এর ওরে এটা কি, ও বলতো ইন্টারনেট। আর আর কিছু জানতাম না।
দেন হচ্ছে গুগল, তারপর আস্তে আস্তে ইয়ে করতাম। আমি ওই সময় হচ্ছে প্রচুর টাকা খরচ করছি বুঝে না বুঝে। জিপি ওয়ার্ল্ড থেকে হচ্ছে ইমেজ ডাউনলোড করতাম 10 টাকা করে, 30 টাকা করে, রিংটোন ডাউনলোড করতাম। তো সামহাও একটা ইন্টারেস্ট থাকতো আমার যে আচ্ছা আমি তো সবসময় নিতে পারতেছি, বাট আমি ইন্টারনেটে আমার কোনো মানে ফুটপ্রিন্ট রাখতে পারতেছি না। কোথাও যে মানে কোনো ইনপুট বক্স বা এই টাইপের কিছু একটা, ওইটা ওইটা জানতাম না। তো তখন থেকে ঘাটাঘাটি করতে করতে ওই পিপারমিটি এগুলোর সাথে পরিচয়। দেন হচ্ছে সাইট বিক্রি করতাম। দেন হচ্ছে ওই সময় ফোরাম সাইট গুলা খুব জনপ্রিয় ছিল। মানে এই আপনার হচ্ছে চ্যাটিং টাইপের ফোরাম। তো ওইগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে হচ্ছে অ্যাডমিন হিসেবে নিত, ইয়ে হিসেবে নিত, হালকা পাতলা স্ক্রিপ্টিং ইয়ে টিয়ে করতাম। অবশ্যই প্রোগ্রামিং পারতাম না, বাট তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে হেল্প করতাম কিভাবে ইউজার বাড়ানো যায় এগুলা দিয়ে। তো ওই সময় থেকে ইন্টারনেটের সাথে পরিচয়, বা ইন্টারনেট থেকে ইনকাম করা যায় এই আইডিয়াটা আমার ছিল না। মানে ইনকাম বলতে হচ্ছে এই যে এখন আমরা যেভাবে ফ্রিল্যান্সিং জিনিসটাকে যেভাবে বুঝি, এটা ছিল না। হ্যাঁ, তো জিনিসটা অনেক হাই পরবর্তীতে যে হুম, হুম। freelance- তো পরবর্তীতে যেটা হয়েছে 2014-15 দিকে আমি তখন বগুড়াতে মেসে থাকতাম। তো তখন দেখি যে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অ্যাড আসতো। আমি বিভিন্ন সাইটে গেলে যে ইন্টারনেট থেকে আয় করুন, তো আমি বড় ভাইদের দেখাইতাম যে এগুলো কি আসলেই দিয়ে ইন্টারনেট থেকে ইনকাম করা যায়, এবং হ্যাঁ অমুক করে অমুক করে, অনেক দূরে দূরে রেফারেন্স আসতো। মানে কাউকে চিনতাম না। আচ্ছা, তাহলে ট্রাই করি। তাহলে কোনটা ভালো লাগে? তো আমার আগে থেকে হচ্ছে একটু চ্যালেঞ্জিং টাইপের কাজ করবার ভালো লাগতো। তো সেদিক থেকে তাহলে কি করা যায়? তখন এই এত কিছু বুঝতামও না, গ্রাফিক ডিজাইন, এই আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এত কিছু বুঝতাম না। আচ্ছা, আমার তখন একটা আহ, জিনিস মনে হলো যে আচ্ছা আমি তো আগেও ওয়েবসাইট বানায় বিক্রি করছি, তো তাহলে এইটারে মনে হয় ওয়েব ডেভেলপমেন্ট বলে। তো এইগুলা থেকে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ওয়েবসাইট আমি স্ক্র্যাচ থেকে কিভাবে বিল্ড করবো, সেই তখন থেকে হচ্ছে এইচটিএমএল সিএসএস থেকে ঘাটাঘাটি করা। আমি এইচটিএমএল শিখতে 2 বছরের বেশি সময় নিয়েছি, এইচটিএমএল সিএসএস শিখতে। আমি ভাবতাম ওইটাই ওয়েবসাইট, মানে ওইটা দিয়ে যাবা নাই। তো এমনি এমনি আস্তে আস্তে আসা। তো পরবর্তীতে হচ্ছে আমি যখন ঢাকায় থাকতাম, তো আমার বড় ভাইরা কাজ টাজ দিত, আমি জাস্ট এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে সাইট টাইট বানাই দিতাম। ওনারা অর্ডার নিয়ে আসতেন, আমি বানাই দিতাম। আর এইভাবেই জাস্ট মানে হচ্ছে ডিজাইনের শুরুটা কাজটা। হয়। হ্যাঁ, ডিজাইনের কাজটা জাস্ট ইউএক্সটা বানাই দিতাম আর কি। মানে ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করে দিতাম। তো জি। পরবর্তীতে আমার মনে হইলো না এইভাবে তো আসলে হয় না, আমাকে হচ্ছে প্রফেশনালি জিনিসটার মধ্যে যাইতে হবে। তো পরবর্তীতে কি তাহলে প্রফেশনালি যাইতে হইলে তাহলে কেমনে কি করতে হবে, মার্কেট প্লেসে ঢুকতে হবে। মার্কেট প্লেসে ঢুকতে হইলে মানে কি শেখা লাগে, তখন জাভাস্ক্রিপ্ট বা এগুলো সেগুলা। তো পরবর্তীতে 2020-এর দিকে 21-এর দিকে যে একটা প্রতিষ্ঠানে ভর্তি হই, ওইখান থেকে কিছুটা কোর্স নেওয়ার পরে টোটালি আইডিয়াটা আসে। দেন আমি প্রফেশনালি আমার জার্নিটা শুরু করি আর কি। এটা আচ্ছা, ছিল শর্ট আমার শুরুর স্টোরিটা। আপনি কি কোনো কোর্স করছিলেন এর মধ্যে? হ্যাঁ, আমার কোর্স করা হয়েছে। আমি Udemy থেকে কোর্স কিনছিলাম, বাট ওইভাবে করা হয় নাই। আর আম সুমিত ভাইয়ের কোর্সটা করা হইছে আমার Redux এর, আ লার্নিং আচ্ছা, সুমিত থেকে। আর আমার জাভাস্ক্রিপ্ট এর জার্নিটা হইছিল হচ্ছে আ নাইম ভাইয়ের হাত ধরে, HM9। উনার হচ্ছে ডিপ ডাইভ ইন্টু জেএস ওইটা দিয়ে শুরু হইছিল। পরবর্তীতে হচ্ছে প্রোগ্রাম হিরোতে আমি লেভেল 1 এবং লেভেল 2 করেছি। আচ্ছা। চমৎকার! তাহলে অনেক কোর্স করা এবং ভালোভাবে স্কিল গুলাকে জানা হয়েছে আর কি। ওকে, সো এখন যেহেতু আপনি একটা ভালো কোম্পানিতে জব করতেছেন এবং মানে অনেকের ইচ্ছা থাকে যে আমি শিখবো এবং শেখার পর আমি ইউএসএ তে জব করব, মানে ইচ্ছা থাকে, বাট জিনিসটাকে তারা অনেক কঠিন ভাবে নেয় যে ইউএসএ তে জব করা মনে হয়তো অনেক কঠিন, অনেক কিছু লাগে, তো এই টাইপের। সো আসলে কি একটা ট্রিকি কোয়েশ্চেন আপনার কাছে করবো, আসলে কি মানে ইউএসএ তে জব পাওয়া অনেক কঠিন এই টাইপের, আপনার মতামত আসলে? দেখেন এটা আসলে আ আমার ক্ষেত্রে যেটা হইছে, আমি 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 পার্সোনালি বিলিভ করি এটা লাক। তবে সবার ক্ষেত্রে এটা লাক হবে তা না। চেষ্টা করলে আমার চেয়ে আরো অনেক ভালো। আমি এমন আহামরি কোনো কিছু হয়ে গেছে আমি এরকম বলতেছি না, বাট অনেক বেটার করা পসিবল। বাট ওইটা একটা প্রসিডিউর এর মধ্যে যাইতে হবে। কারণ একটা কোম্পানি কখনোই আমাকে হচ্ছে আমি যদি তাদের এক্সপেক্টেড আউটপুটটা না দিতে পারি, আমাদেরকে হচ্ছে নিবে না। সো একটা প্রসিডিউরের মধ্যে গেলে, প্রপার লার্নিংটা করে গেলে, তাহলে হচ্ছে অবশ্যই ইউএসএ তে জব, ইউএসএ কেন মানে আরো আরো ইউএসএ এর আমি যেখানে আসছি এর চেয়ে বড় বড় কোম্পানিতে, আরো ভালো কোম্পানিতে জব করা পসিবল, ডেফিনেটলি পসিবল। আচ্ছা, তাহলে মানে সবার যে ধারণাটা থাকে যে অনেক ভয়াবহ অনেক কিছু, মানে অনেক কঠিন, এটা আসলে ঠিক না। যে আমাকে অ্যাপ্লাই করতে হবে এবং আমাকে ওই হার্ড ওয়ার্কটা দিতে হবে, তাহলে ইনশাল্লাহ ইন ডেফিনেটলি, অর্ডার কোথাও ভালো কোনো কোম্পানিতে আমি যেতে ডেফিনেটলি, পারবো, এটাই। ডেফিনেটলি। আমি আচ্ছা। আমরা 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 যেটা দেখি যে জাস্ট লেট মি অ্যাড সামথিং। আমরা যেটা দেখি যে বড় ভাইরা যেটা বলেন, আমাদের কমিউনিটির বড় ভাইরা, যে প্রপারলি শিখে গেলে একটা সময়
জব তোমার পিছনে দৌড়াবে, এটা এক্স্যাক্টলি হ্যাঁ ট্রু। হ্যাঁ হ্যাঁ, বাট এটা প্রপার অনেকে লার্নিং এর বলে। মধ্যে আমি দিয়ে যাইতে হবে। এমনও, হ্যাঁ আমি অনেক ভাইয়ের কাছ থেকে শুনছি যে নিজেকে এমন ভাবে তৈরি করো, একটা জব ছাড়বো আরেকটা জব পিছনে দৌড়াবে, এইটাই। এক্স্যাক্টলি। তো এটা অনেক দরকার আছে। আচ্ছা, জি। এখন যদি আপনার কাছে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে কেউ যদি চিন্তা করে, যারা ফ্রেশার হিসেবে কেউ যদি চিন্তা করে যে না, আমি একটা কোর্স করব, আমি ওয়েব ডেভেলপমেন্টে নিজের ক্যারিয়ার হিসেবে একটা কোর্স করে আমি শিখবো এবং নিজের ক্যারিয়ার হিসেবে কোনো একটা ভালো জব করব, এবং আমার জবের ক্ষেত্রে আমি বাইরের যে কোনো একটা কান্ট্রিতে জব করার ইচ্ছা, তাকে আপনি কি কি পরামর্শ দিবেন যে এই করলে জিনিসটা আরো বেটার হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল এই একটা কোর্সের ক্ষেত্রে আ আমি আমারটা বলতে পারি। সেটা হচ্ছে আমি যখন কোর্স করছি, কোর্স করার আগে মোটামুটি ৩-৪ বছর আমি ওয়েব ডেভেলপমেন্টের সাথে ছিলাম। আমি এমন না যে অনেক বেশি টেকনোলজি এক্সপ্লোর করছি কোর্স করার আগে। বাট যতটুক করছি আমার প্রাইমারি ফোকাস ছিল ফ্রন্ট এন্ড। মানে আমি ব্যাক এন্ড বা এত কিছু যে আছে এত কিছু জানতামও না। বাট ফ্রন্ট এন্ডে খুব ভালোভাবে এক্সপ্লোর করার ট্রাই করছি। রেসপন্সিভনেস কি জিনিস, তারপরে আপনার হচ্ছে মানে আদার যা অ্যানিমেশন আছে, গুলো। অ্যানিমেশন বা অন্যান্য যে জিনিসগুলো আছে, আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোভাবে এক্সপ্লোর করার ট্রাই করছি। দেন হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট, মোটামুটি জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে আপনার নোড.জেএস এর কিছু বেসিক জিনিসপত্র, এগুলো আমি শেষ করার পরে কোর্সে আসি। যার কারণে আমার ক্ষেত্রে একটু সুবিধা হয়েছিল। হয়তোবা ওইভাবে প্রেশার নিয়ে আমার হচ্ছে মানে কোর্সটা করা লাগে না, এবং কোর্সের ক্ষেত্রে আমি একটু যেহেতু ফ্রিলি হচ্ছে আরো বেশি জিনিসপত্র এক্সপ্লোর করার টাইম পাইছি। সো যদি আমার কথা হচ্ছে যদি সে একদমই ফ্রেশার হয় ওয়েব ডেভেলপমেন্টে, তাইলে এরকম এক্সপেকটেশন রাখার কোনো দরকার নাই যে আমি ৩ মাস বা ৬ মাসের একটা কোর্স করবো দেন হচ্ছে আমি জব ফিল্ডে ঢুকে যাব। হ্যাঁ, ডেফিনেটলি উনি যদি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কেউ হয়, দেন ডেফিনেটলি এটা তো লাক মানে হইতেই পারে। বাট অবশ্যই লাগে। আমি আমি ধারণা করি 90% ক্ষেত্রে এটা পসিবল হবে না ৩ মাস বা ৬ মাসে এরকম। বাট ওই লেভেলে যাওয়ার তার এখন কি করা উচিত? সে যদি প্রপারলি লার্নিং এর মধ্যে দিয়ে যায়, তাহলে ৬ মাস পরে তার কি করা উচিত একটা আহ, আহ, আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা জবের ক্ষেত্রে যাইতে, এটা সে বুঝতে পারবে। যে দেখেন এই জিনিসগুলো আসলে হয় কি, আপনি অনেকে আমরা হচ্ছে কনফিউজ থাকি যে মানে কি শিখবো, কি শিখলে হচ্ছে আমি জবে ঢুকতে পারবো। ভাই, হুম, এগুলা বেসিক জিনিস। আপনি কি হুম। শিখবেন এই কোয়েশ্চেনটা হচ্ছে গ্রুপে জিজ্ঞেস না করে, কাউকে জিজ্ঞেস না করে আপনি 10টা জব ডেসক্রিপশন দেখেন। আপনি যে রোলের জন্য হ্যাঁ, অ্যাপ্লাই করতেছেন, চমৎকার। আপনি হচ্ছে আপনি ধরেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করলে আপনি লিঙ্কডইনে বা আরো কিছু সাইট আছে, ওইখানে দেখেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে যে কোম্পানিগুলো চাচ্ছে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী, ওই এক্সপিরিয়েন্সে তাদের থেকে কি চাওয়া হচ্ছে, কোন কোন টেকনোলজি চাওয়া হচ্ছে, ওই টেকনোলজি গুলা ভালো করে শিখেন, ভালো কিছু প্রজেক্ট বিল্ড করেন, ডেফিনেটলি জব হবে। হ্যাঁ, এখানে একটা চমৎকার কথা বলছেন, সেটা হচ্ছে যে মানে কি কি লাগবে এটা প্রয়োজন হলে একটা জব ডেসক্রিপশন দেখা ভালো। কারণ আমি জব ডেসক্রিপশনে আমি একটা কোর্স করছি, আমি এখানে দেখলাম আমি জাভাস্ক্রিপ্ট পারি, ভালো কথা, আমি এখন মনে করতেছি না আমি জবের জন্য অনেক প্রস্তুত হিসাবে আমি কিন্তু এখন জবে অ্যাপ্লাই করতে পারবো। বাট আমি জব ডেসক্রিপশনে যখন দেখতেছি তখন দেখতেছি মানে রিডাক্স লাগবে, তখন এখানে টাইপ স্ক্রিপ্ট লাগবে, তাহলে কি আমি তখন ওগুলা শিখে একটা প্রজেক্ট করলাম, তখন কিন্তু আমার জবে গিয়ে আরো বেটার পারফরমেন্স আমি ওদেরকে দেখাইতে পারবো, তখন কিন্তু জব করাটা আরো ইজিয়ার হয়ে যাবে। তো এখানে একটা চমৎকার কথা বলছেন আপনি। জি, জি। তো এখন ধরেন অনেকে জব অ্যাপ্লাই কিন্তু করে, এখন জব অ্যাপ্লাই করার একটা বড় সমস্যা কি, সব জব কিন্তু মানে তার একটা লাখেরও অবশ্য একটা বড় ফ্যাক্টর, বাট তার হয়তো রিজুমিতে হয়তো কিছু ভুল থাকতে পারে, বা তার পোর্টফোলিও বা তার স্কিলে হয়তো গ্যাপ থাকতে পারে, বা সাধারণত মানুষ পারলেও ইন্টারভিউ গিয়ে বলতে পারে না। তো এখন এগুলা তো একটু পরে কথা বলি এগুলো নিয়ে, তার আগে কি সে সবকিছু ঠিকঠাক ভাবে দিল, বাট সময় সময় দেখা যায় যে ওই তার অ্যাপ্লিকেশনটা কোম্পানির কাছে গেছে, বাট একটা রিজেকশন মানে একটা ইমেল দিছে। সো হুম, সে 50টা জব অ্যাপ্লাই করছে, তার 10টা হয়তো রিজেকশন আসছে। সে তখন হুম, হুম, আপসেট হয়ে পড়ে যে আমার দ্বারা কি হবে না, আমি কি এখন এত রিজেকশন, আমি তাহলে জব ছেড়ে দিয়ে আমি অন্য কোনো জায়গায় চলে যাই। এই যে সে হতাশামূলক কাজ করা, এটা আপনার কাছে কি মনে হয় এটা করা কতটুকু ঠিক? ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, আপনার কাছে যদি রিজেকশন ইমেলটা আসে অ্যাটলিস্ট আপনি আলহামদুলিল্লাহ বলেন। মানে আমার ক্ষেত্রে এটা হচ্ছে এটা আমার কথা, মানে এটা আমি বলতে চাচ্ছিলাম মানে আপনাকে ভাই, বলেন। রিজেকশন ইমেইলই পায় না অনেকে ভাই। মানে আপনি যে রিজেক্ট খাইছেন, মানে এই ইমেইলটাই তো পায় না। এটা পাইলে আপনি আলহামদুলিল্লাহ বলেন। মানে এটলিস্ট আপনার মিষ্টি রেজিউমিটা লাগছে দেখছে। আমাকে। আচ্ছা। সেকেন্ড কথা হচ্ছে, আহ, আমি আমি জব অ্যাপ্লাইয়ের কোন জিনিসটা এগুলা বলতে গেলে মানে শর্ট টাইমের মধ্যে হচ্ছে একটু টাফ হয়ে যায়। না জব না, অ্যাপ্লাই সমস্যা না, আপনি বলেন। জব অ্যাপ্লাই জিনিসটা এটা এমন না যে আপনি হচ্ছে ঘরের মধ্যে বসে থেকে জব করতেছেন,
তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আহ, খুব সহজেই সবকিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কোম্পানি আপনাকে টাকা দিবে, সো কোম্পানি একটা প্রসিডিউর ফলো করবে ডেফিনেটলি। আপনি একটা জবে অ্যাপ্লাই করার আগে আপনি নিজে চিন্তা করবেন, এই কোম্পানিটা যদি আমার হইতো, তাহলে আমার স্কিলের একটা মানুষকে এই কোম্পানি হায়ার করতো কিনা। এটা আপনি হচ্ছে নিজের কাছে নিজে প্রশ্ন করবেন। দেন হচ্ছে যে জিনিসটা হয় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনে এখানে অনেক কিছুই আসলে কনসিডার করা হয়, এক্সপিরিয়েন্সের ব্যাপারগুলো আছে, বা হচ্ছে যদি ফ্রেশারও হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে ইমেলটা কিভাবে লিখলেন, জব অ্যাপ্লিকেশনের যে ইমেলটা, ওইখানে ওনারা ওইটা দেখে, স্কিলস গুলা দেখে, বিভিন্ন কিছু দেখে। আপনি হচ্ছে ধরেন রিজেকশন খাইলে যে আপনি হচ্ছে আপসেট হওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। আপনি হচ্ছে রিজেকশন দু একটা কোম্পানি থেকে আসতেছে না, কতগুলো কোম্পানি থেকে আসছে। আপনি যদি অনেকগুলো কোম্পানি থেকে রিজেকশন খান, আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ একদম জিরো থেকে আপনি দেখে আসবেন যে কিসের কারণে রিজেকশন খাচ্ছি আমি। ফার্স্ট অফ অল আপনি দেখতে পারেন হচ্ছে আপনার স্কিলগুলো ম্যাচ করতেছে কিনা, জব ডেসক্রিপশনের সাথে, জেডির সাথে ম্যাচ করতেছে কিনা। যদি আপনি দেখেন জেডির সাথে আপনার স্কিলস ঠিক আছে, আপনি তারা যে স্কিলস আছে তার 70 থেকে 80% আপনার মধ্যে আছে, তখন আপনি আপনার পোর্টফোলিও দেখতে পারেন, প্রজেক্টগুলো চেক করতে পারেন। ওইগুলো চেক করে যদি দেখেন যে না প্রপার আছে, বা আপনি তো বানাইছেন, সো আপনার কাছে ভুলগুলো ধরা পড়বে না, আপনি আর 2-4 জনের সঙ্গে দেখাবেন। তো তারপরে ওইগুলো যদি ঠিক থাকে আপনি রেজুমিটা দেখেন। আহ, এইভাবে হচ্ছে আপনি আপনারা নিজেরা একটা গ্রুপ করে হইতে পারে, বা কমিউনিটির কোনো বড় ভাইকে একদিন দেখাইতে পারেন, ভাইয়া আমি তো আসলে এইভাবে অ্যাপ্লাই করতেছি বাট রিজেক্ট হচ্ছে, কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন যে আসলে কেন এরকম হচ্ছে। আসলে ইচ্ছা থাকলে অনেকভাবেই জিনিসটা করা যায়, বাট রিজেক্ট খাইলে যে মানে আপসেট হইতে হবে ব্যাপারটা এরকম না। আমরা হচ্ছে বাংলাদেশে 25 বছর পড়াশোনা করে আরো 10 বছর বেকার থাকি জবের জন্য, সো এখানে 2 বছর একটা কোর্স করে 6 মাসের মধ্যেই জব পাওয়াই লাগবে এমন কোনো বিধান নাই। চেষ্টা করতে থাকলে হ্যাঁ, ইনশাল্লাহ হবে। এখানে আরো বড় কথা কি, আমি মানে সময় সময় অনেকে যারা রিজেকশন খায় তাদেরকে আমি বলি যে ভাই, বড় কথা হচ্ছে রিজেকশন, আমি আমি কিন্তু প্রচুর জবে অ্যাপ্লাই করছি এবং খাইছি। বাট একটা বড় কথা কি, যে রিজেকশন কিন্তু একটা একটা বড় জিনিস, কারণ একটা বড় কোম্পানিতে আপনার অ্যাপ্লিকেশনটা গেছে এটাই অনেক। তারা যে দেখছে, তারা যে টাইমটা দিচ্ছে, এটা কয়জন কয়জন পায়? আপনার এক্স্যাক্টলি। উচিত যে দোকান থেকে একটা 5 টাকা দামে একটা চকলেট কেক কিনে খায় আনতাম, যে হুম না হুম হুম। অন্তত গেছে তো অ্যাপ্লিকেশন না। নিজেকে দেখুক অ্যাপ্রিসিয়েট আলাদা করতে বিষয়, হবে। আমার তো তারা সিন করে আমাকে একটা রিপ্লাই ইমেল দিচ্ছে, মানে আমি কিছু একটা হুম হুম। সামনে হবে ইনশাল্লাহ। রিজিকের মালিক আলটিমেটলি আল্লাহ। আপনার ঠিক। আজকে হতে হবে এটার কোনো মানে নাই, কিন্তু আপনার হবে এটা আপনি নিশ্চিত থাকেন। সো এটা অত মন খারাপ করে যে না আমি জব অ্যাপ্লাই করবো না, হাউতাস খায়। এখন যদি আপনার 50টা বা 100টা জব আপনি অ্যাপ্লাই করতেছেন, কোনো ইমেইলে আসতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কোনো জায়গায় প্রবলেম হচ্ছে অ্যাপ্লাই করতে। ঠিক আছে, এক্স্যাক্টলি। হুম হুম হুম। সেটা আলাদা বিষয়। বাট আপনার রিজেকশন আসতেছে এটার মানে এই না যে আপনি হাউতাস খায় বসে থাকবেন। তো এখানে ভাই অনেক চমৎকার কিছু কথা বলছে। তো আ- এবার যদি একটু ওইটাই অ্যাকচুয়ালি। জবের আর বিষয়ে আসি। রিজেকশন, জি। জি বলেন, আচ্ছা, আপনি বলেন। রিজেকশনের ব্যাপারে কি করার আছে ওইটা আমরা তাইলে হচ্ছে পরের স্টেপে বলি। মানে রিজেক্ট আচ্ছা রিজেক্ট আচ্ছা, হবেই ভাই, এটা যদি আপনি রিজেক্ট বলেন হবে। সেটা ভালো। সো এখানে একটা বিষয় হচ্ছে, জবে আমি অ্যাপ্লাই করলাম, জব আমাকে ইমেল দিয়ে বললো। কারো কারো ক্ষেত্রে যদি লাক ভালো থাকে, তাদের অ্যাপ্লিকেশন দেখে, তাদের প্রজেক্ট দেখে, স্কিল দেখে, রিজুমি দেখে, পোর্টফোলিও দেখে আমাকে নিল। এখন ইন্টারভিউ পার্টে গিয়ে একটা ভয়াবহ তারা একটা জিনিসের সাথে সম্মুখীন হয়, সেটা কি ইংলিশ। ইংলিশে মানে আমরা বাংলায় ডেফিনেটলি বলতেছি, বাট অনেকের কি বাংলায় বলতেও কিন্তু মানে জ্বরটা হয়, যে ভয় পায় যে আমার জীবনের ফার্স্ট ইন্টারভিউ আমার জ্বর চলে আসছে, আমি বাংলায় বলছি কিন্তু তো আমার। তো সেক্ষেত্রে অনেক কিন্তু ভয়ের কাজ করে। এবং তারপরে যখন সে ইংলিশে কথা বলে, একটা বড় জড়তা বা গ্যাপ দেখা যায়। তো সে নিজেকে এটা দিক দিয়ে কিভাবে ঠিক করতে পারে, বা আপনার সাজেশন কি থাকবে, যেহেতু আপনি। আচ্ছা, ফার্স্ট অফ অল ইংলিশের এই ব্যাপারটা আসলে আপনি, যারা প্রো তারা তো প্রোই, বাট যারা এভারেজ আছেন আমার মতো, তো এটা একদিনে আসলে সলভ করা পসিবল না। ইংলিশটাকে আসলে হচ্ছে ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। আপনি যতক্ষণে হচ্ছে ডেভেলপমেন্টে যেরকম প্র্যাকটিস করে যাচ্ছেন, আপনাকে হচ্ছে সেম ভাবে প্র্যাকটিস করতে হবে। এমন না যে না খাওয়া ছেড়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি জাস্ট ইউজুয়ালি আপনি প্রতিদিন যা করতেছেন এই কাজগুলাকে মনে মনে, আমি যেটা করতাম, আমি বাজারে যাচ্ছি, সো এইটার ইংরেজি কি হইতে পারে। তারপর হচ্ছে আমি বেসিক্যালি আমি আমার সবসময় মনে করার ট্রাই করতাম, জিনিসগুলো ট্রাই করতাম। আবার হচ্ছে আপনার আমি একটা অ্যাপ ইউজ করতাম শুরুতে, হালো নাম, HALO। ওই অ্যাপে হচ্ছে আমরা মানে ইন্টারন্যাশনালি র্যান্ডম পার্সনের সাথে কথা বলতে পারতাম। এইটা করার পিছনে আমার কারণ ছিল, আহ,
যে আমি যখন বিভিন্ন দেশের বিভিন্ন জনের সাথে র্যান্ডমলি কথা বলবো, তখন বিভিন্ন জনের হচ্ছে অ্যাকসেন্টটা আসলে দেখেন, আপনি অস্ট্রেলিয়ানের সাথে যখন কথা বলবেন, একজন ব্রিটিশের সাথে যখন কথা বলবেন, আবার একজন ইউএস এর পার্সনের সাথে যখন কথা বলবেন, সবাই ইংলিশেই বলবে, বাট ইংলিশটা সেম হবে না, অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট হবে। তো এই অ্যাকসেন্টের কমপ্লেক্সিটিটা কমানোর জন্য আমি বিভিন্ন জায়গায় মানে এই র্যান্ডমলি কথা বলতাম। আর ফ্লুয়েন্সি ট্রাই করছি, যতটুকু ফ্লুয়েন্সি আনা পসিবল হয় এই ফ্লুয়েন্সি আনার জন্য ট্রাই করছি। তো এটা আসলে আমি বলব না যে আপনি মুভি দেখেন, আপনি এটা করেন, ওইটা করেন। হ্যাঁ, ডেফিনিটলি ওইগুলো কাজ করে, যেহেতু ইংলিশের অনেক সিনিয়ররা এইগুলো সাজেস্ট করেন। বাট আপনি জাস্ট ইউজুয়ালি প্রতিদিন যা করতেছেন এই জিনিসগুলোকে ইংলিশে প্র্যাকটিস করবেন। টিউটোরিয়াল দেখার সময় আমরা বিভিন্ন টিউটোরিয়াল দেখি। টিউটোরিয়াল দেখার সময় অনেকে চাই যে বাংলা টিউটোরিয়াল হবে। কেন ভাই আপনার বাংলা টিউটোরিয়াল খোঁজা লাগবে কেন? আপনার যদি টার্গেট থাকে যে আমি ফিউচারে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করব, তাহলে তো আপনাকে ইংলিশ নিয়ে মানে আগাইতেই হবে। সো আপনি শুরু থেকেই একটু টিউটোরিয়ালটা ইংলিশে দেখেন না, ওই সময় আপনার একসাথে দুইটা কাজ হলো। সো মানে আপনি মানে মেন্টালি যদি এরকম থাকে, মেন্টালিটি এরকম থাকে যদি, যে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করব, সো আপনি তাইলে হচ্ছে শুরু থেকেই এই প্র্যাকটিসগুলো করে যেতে পারেন। আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ফোনের অ্যাপের মাধ্যমে আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন জনের সাথে, র্যান্ডম পার্সনের সাথে কথা বলতে পারেন, নিজের ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করতে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, টিউটোরিয়ালগুলো ইংলিশে দেখেন। আস্তে আস্তে এগুলা ইংলিশে মোটামুটি ফ্লুয়েন্সি চলে আসবে। আর একটা সময় যখন যে ইন্টারভিউ এর ব্যাপারটা, যেটা ইন্টারভিউ সচরাচর ভয়ভীতি একটু কাজ করবেই, বাট কনফিডেন্স একটা আলাদা জিনিস ভাই, যেটা ইন্টারভিউ খুবই কাজে লাগে। তো কনফিডেন্ট থাকতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আহ, আপনি যখন এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসবেন, তখন একটা পর্যায়ে আপনি যখন ইন্টারভিউ দেওয়া শুরু করবেন, তখন হচ্ছে আপনার তার আগে আপনি পসিবল হইলে আপনার সেরকম যদি কোনো ফ্রেন্ড থাকে তাদের সাথে ডেমো ইন্টারভিউ করে নেবেন। ডেমো ২-৪ টা ইন্টারভিউ করে নিয়ে ইজি হওয়ার ট্রাই করবেন। আমি যেটা করতাম, আমি ChatGPT-কে, আমি বিকেলে হাঁটতে বের হইতাম। বিকেলে হাঁটতে বের হয়ে আপনার হচ্ছে ChatGPT-কে বলতাম যে, "ব্রো আমি হচ্ছি এই পারি, আমি এই অমুক। তো আমি অমুক দেশে আমার একটা ইন্টারভিউ আছে, এই রোলে আমি এপ্লাই করছি। তো এক্সপেক্ট করতেছি এই জিনিসগুলো থেকে আমাকে হচ্ছে কোয়েশ্চেন করবে, ইন্টারভিউয়ার আস্ক করবে। সো তুমি হচ্ছে আমার ইন্টারভিউয়ার, এখন আমি তোমাকে হচ্ছে ইন্টারভিউটা দিতে চাইতেছি। এই টেকনিক্যাল কোয়েশ্চেনগুলো তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে আনসার করার ট্রাই করবো। যদি আমি ভুল হই আমাকে হচ্ছে কারেক্ট করে দিবা। আর আমার আনসারটা যদি পার্শিয়ালি ঠিক হয়, তাহলে হচ্ছে এটার প্রপার আনসার কি হবে আমাকে বলে দিবা।" এই টাইপের কনভারসেশন গুলো আমি ইংলিশে হচ্ছে চ্যাট জিপিটির সাথে চালাইতাম। তো ভাই, আহ, বললাম তো যে ইচ্ছা থাকলে বিভিন্ন ভাবেই করা যায়। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করলে হোপফুলি হচ্ছে ইংলিশের। ওকে, সো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এখন ধরেন একটা মানুষ স্কিলে তো মোটামুটি ভালো এবং সে জিনিসগুলোকে ভালোভাবে বোঝে। এখন সে একটা বড় পার্ট থাকে যে সে ক্যারিয়ারে এখন কোথায় মুভমেন্ট করবে। এখন ফ্রেশার হিসেবে কারো ফ্রিল্যান্সিং পাথ চুজ করা উচিত নাকি সে জবে যাবে? যেহেতু আপনি দুইটাই করেন, সো আপনার কাছ থেকে যদি একটা পরামর্শ দিতেন। প্রেশার বলতে আপনার হচ্ছে এই ক্ষেত্রে এগুলো আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, এক একজনের স্টোরিটা আসলে এক এক রকম হয়। ফ্যামিলি ইস্যু থাকে, মানে ফ্যামিলি প্রেশার থাকে, ইকোনমিক প্রেশার থাকে। তো ইন জেনারেল শুরুতে হচ্ছে ডেফিনেটলি একটা অনসাইট জব করতে পারলে সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট। আহ, একটা অনসাইট জবে ঢুকতে পারলে তখন হচ্ছে আপনি অফিস এনভায়রনমেন্ট সম্পর্কে বুঝতে পারবেন। আপনার কলিগদের থেকে এমন কিছু জিনিস শিখতে পারবেন যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা আপনার হচ্ছে রিমোট জবের ক্ষেত্রে আপনি ওই জিনিসগুলো শিখতে পারবেন না। আহ, তো অনসাইট একটা জবে ঢুকতে পারলে খুবই ভালো হয়, এবং এটাই থাকবে হচ্ছে মানে একদম প্রাইমারি টার্গেট থাকা উচিত। দেন যদি নাও হয় অ্যাটলিস্ট একটা রিমোট জবে পাওয়া উচিত, কারণ রিমোট জবে ঢুকলে আপনি ফ্রেশার। আপনি ধরেন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, একটা প্রজেক্ট আপনি যেভাবে স্ট্রাকচার করবেন ক্লায়েন্ট কিন্তু এত কিছু ডিপলি ঘাটতে যাবে না। আপনি যেভাবে স্ট্রাকচার করবেন, জাস্ট কাজ করলে ক্লায়েন্ট ওইটা অ্যাকসেপ্ট করে নেবে, আউটপুট ঠিক থাকলে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে নেবে। বাট আপনি কিন্তু জানলেন না যে কোথাও কোনো ফল থেকে গেল কিনা। বাট আপনি যদি কোনো একটা কোম্পানিতে আপনি হচ্ছে জব করেন, ওইখানে আপনার হচ্ছে সিনিয়র থাকবে, টিম লিড থাকবে, অনেকেই থাকবে। তো আপনার হচ্ছে কলিগরাও থাকবে, তাদের কোড বেজের সাথে আপনি পরিচিত হতে পারবেন, তারা কিভাবে একটা প্রজেক্ট কিভাবে স্ট্রাকচার করতেছে, কোনো তাদের কোড স্ট্রাকচার কেমন, কোডের কোয়ালিটি কেমন, এগুলো দেখে অনেক কিছু শেখার থাকে।
আপনি হচ্ছে শুরুর দিকে যদি এই জিনিসগুলো শিখে নিতে পারেন, পরবর্তীতে আপনি মন চাইলে ফ্রিল্যান্সিং করেন, জব করেন, যেটাই করেন, আপনার ফিউচার লাইফে এগুলা আসলেই অনেক হেল্প করবে। সো শুরুর দিকে ডেফিনিটলি অনসাইট জব খোঁজা উচিত। অ্যাটলিস্ট না পাইলে বা কোনোভাবে পসিবল না হলে রিমোট জব করা উচিত। আচ্ছা, এখানে একটা চমৎকার কথা হচ্ছে যে শুরুর দিকে আসলে ফ্রিল্যান্সিং বা ইসে যাওয়ার, যারা একদমই ফ্রেশার তাদের ক্ষেত্রে একটা ইন্টার্নশিপ অন সাইটে করা ভালো, কারণ তারা ওই এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে পারতেছে, তারা টিম ওয়ার্ক কিভাবে করে, কলিগদের সাথে কথা কিভাবে বলে। অনেকের কিন্তু কমিউনিকেশন স্কিলে একটা গুরুত্বপূর্ণ গ্যাপ থেকে যায়। তো একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এর ভিতরে হুম, হুম। আসছে আমার কাছে, সেটা হচ্ছে আমি স্কিল সম্পর্কে জানি, আমি টেকনোলজি, আমি প্রজেক্টও করতে পারি, বাট আমার একটা অনেক বড় একটা কমিউনিকেশন স্কিলের গ্যাপ আছে। এটা কারণে কিন্তু আমি জবে আমার অতটা আমি ভালো কমিউনিকেশন যদি না থাকে, আমি টিম ওয়ার্ক কিন্তু করতে পারবো না। সো এটা কিভাবে বেটার করতে পারি আমি, এই নিয়ে ভাইয়া যদি বলেন। কমিউনিকেশনের ব্যাপারটা হইতেছে আপনার ম্যাক্সিমাম কোম্পানি মানে ভালো কমিউনিকেশন আপনার যদি হচ্ছে স্কিল 100% এর মধ্যে 90%ও থাকে, বাট কমিউনিকেশন যদি আপনার হচ্ছে খুব ভালো হয়, আপনার ওইটুক তারা ম্যানেজ করে নেবে। বাট আপনার হচ্ছে স্কিল খুব ভালো বাট কমিউনিকেশন গ্যাপ আছে, আপনাকে আপনাকে হচ্ছে কোম্পানি একটা ডেডলাইন দিচ্ছে, ওই ডেডলাইন মিট করতে পারতেছেন না, অ্যাটলিস্ট আপনি কমিউনিকেট করতে পারতেছেন না ঠিকঠাক মতো, মানে কোনো রিকোয়ারমেন্ট বুঝতে পারতেছেন না, না কি প্রবলেম হইতেছে এটাও বুঝাইতে পারতেছেন না কোম্পানিকে। এই গ্যাপগুলো আসলে হিউজ একটা, আস্তে আস্তে হিউজ একটা গ্যাপ ক্রিয়েট করে ফেলে। সো কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনি ফ্রিল্যান্সিং করেন, জব করেন, যেই ক্ষেত্রেই যান, কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে কমিউনিকেশনের ব্যাপারটা যেটা হইতেছে, এটা ডিপেন্ড করে যে কোম্পানি আপনার সাথে হচ্ছে মানে মানে তাদের স্ট্রাকচারটা কেমন। যেমন হচ্ছে আমার বিভিন্ন কোম্পানিতে আগে দেখতাম কেউ কেউ হচ্ছে স্ল্যাকে কন্টিনিউ করতো, কেউ হচ্ছে আপনার ডিসকর্ডে কন্টিনিউ করতো। এগুলা আপনার হচ্ছে সময়ের সাথে আপনি যেখানে যাবেন ওই এনভায়রনমেন্টে আপনাকে হচ্ছে মানিয়ে নিতে হবে। অ্যাটলিস্ট আপনি যদি ফ্রিল্যান্সিংও করেন, ট্রাই করতে হবে ক্লায়েন্টকে হচ্ছে টাইম টু টাইম আপডেট দেওয়ার জন্য। আপনি যদি কোনো কারণে হচ্ছে ডেডলাইন মিট করতে না পারেন, আগে থেকে বলে দিবেন যে ব্রো আমার এই প্রবলেম হচ্ছে এই কারণে। কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট এই সেক্টরে অ্যাটলিস্ট। এবং কমিউনিকেশন এমন একটা স্কিল আমার মতে, যে আপনি যে সেক্টরে যান, কমিউনিকেশন যদি আপনার না থাকে না, আপনি ওই সেক্টরে, যে কোনো সেক্টরে আপনি অনেক বড় কিছু হতে পারবেন না। আপনাকে ফেল জাস্ট করবে, ওই একটা ছোট ফেল জায়গায় করবে। আপনাকে কোডিং কে বসায় দিবে, বা যে কোনো একটা কাজে যে তুমি এটা করো, ওইটুকুই। আপনি যে অনেক কিছু বড় হবেন, বা আপনাকে আপনার আস্তে হুম। আস্তে পজিশন অনেক বৃদ্ধি পাবে, যেমন আপনি আস্তে আস্তে সিও বা অনেক বড় যদি কোনো স্বপ্ন দেখেন, আপনার কমিউনিকেশন স্কিল যদি জিরো থাকে, হবে না। এখন কমিউনিকেশন স্কিল এমন একটা, হবে। দেখেন আপনি 5 টাকার জিনিস 10 টাকায় বেচতে পারবেন যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আর যদি না থাকে, এক্স্যাক্টলি। ওই আপনি ওই 2 টাকার জিনিস 1 টাকাও বেচতে পারবেন না। তো আমি আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি ধরেন কমিউনিকেশন স্কিল জবের ক্ষেত্রে ডেফিনেটলি এটা লাগবেই, আপনি কোম্পানির এনভায়রনমেন্টের সাথে আপনাকে হচ্ছে হুম, ম্যাচ করে যাইতে হবে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি ভালো বক্তা হইতে পারেন, আপনি যদি ভালো এক্সপ্লেইন করতে পারেন, আপনার ক্লায়েন্টের থেকে ধরেন ক্লায়েন্টের একটা কাজের বাজেট হইতেছে $700, আপনি ওইটাকে $1000 কেন চাচ্ছেন, এটা যদি ওনাকে প্রপারলি এক্সপ্লেইন করতে পারেন, ডেফিনেটলি উনি অবশ্যই $1000 দিবেন। এটা আপনি কমিউনিকেশন যদি স্কিল বলা এক্সপ্লেইন যায়। করতে না পারেন, হুদাই আপনি যদি হুদাই মানে জাস্ট চার্জ বাড়ায় দেন, তাহলে তো ডেফিনেটলি হচ্ছে সে রিজেক্ট আপনার করে দিবে। অ্যাকসেপ্ট করবে না। সো কমিউনিকেশন প্রত্যেকটা সেক্টরে খুবই কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সেক্টরে তো আরো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভাই থ্যাংক ইউ এই কমিউনিকেশন স্কিল নিয়ে বলার জন্য। এখন একটা বড় প্রবলেম সবার ভিতর হয় যে আমি জবে গিয়ে নতুন নতুন জিনিস আমাকে কিন্তু শিখতে হবে, কিন্তু এটার সাথে অনেকে মানায় নিতে পারে না। অনেকে আবার বলে যে না, আমি একটা জিনিসই শিখছি, আমি ওটা দিয়ে জব করবো। এখন আমি এরকম 2-3টা কোয়েশ্চেন পাই, আমাকে কেন অনেক কিছু শিখতে হচ্ছে। এখন এই ক্ষেত্রে এটা এটা কতদূর আপনি বলবেন, বা তার জবটা আসলে টিকবে কিনা, এটা নিয়ে আপনি কি বলবেন? মানে তার জবটা আলটিমেটলি টিকবে কি টিকবে না, যদি সে এইভাবে তার গ্রোথটা হতে থাকে। এই খুব সময় উপযোগী একটা প্রশ্ন করছেন আপনি, ধন্যবাদ। মানে এই একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই। আমি যখন এই আইবি অ্যানালিটিকাতে জয়েন করি, আমার রেজুমির কোথাও লেখা ছিল না আমি এডব্লিউএস এর কিছুই পারি, আমি কোথাও মেনশনও করি নাই। তাদের ইনফ্রাস্ট্রাকচার টোটালি হচ্ছে এডব্লিউএস এর। তো আমি জয়েন করলাম, আমাকে হচ্ছে এসডি টুতে নিছে। তো আমি জানি যে আমি আমি হচ্ছে হয়তো ফ্রন্ট এন্ডে একটু লিড করব, আর হচ্ছে ব্যাক এন্ডে জিনিসপত্রগুলো দেখবো আর কি, বা নিজে বিল্ড করবো। তো আমি যাওয়ার পরে দেখতেছি আমাকে হচ্ছে এডব্লিউএস এর টোটালি জিনিসটা হচ্ছে মানে শিখতে হচ্ছে।
এবং আমি বলতেছি না সব কোম্পানি এরকম করবে, বাট আমার কোম্পানি যেটা করছে মোটামুটি 15 দিন না 15 থেকে 20 দিনের মতো টাইম সম্পূর্ণ আমাকে হচ্ছে শেখার জন্য টাইম দিছে, এবং এটা হচ্ছে আমাকে কোম্পানি পেও করছে, কোনো বেতনও কাটে নাই, কিছুই না। আমাকে আমার থেকে হচ্ছে ডেইলি স্ক্রামে জাস্ট খালি জিজ্ঞেস করে শুনতো যে আজকে কি শিখলা, আজকে কতটুকু শিখছো। সো এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে। আপনাকে হচ্ছে সবাই হয়তো বা পেইড শিখতে দিবে না, বাট আপনাকে যদি কোনো কোম্পানি বলে যে এটা শিখে আসো, আপনাকে শিখতে হবে। হ্যাঁ, এখন হইতে পারে যে আপনি হচ্ছে মার্ন হিসেবে হচ্ছে জয়েন করলেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা হইতেছে জাভাস্ক্রিপ্ট বা আহ, এখন আপনাকে হচ্ছে পুরো ওয়ার্ডপ্রেস ধরায় দিছে যে তুমি হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করো। এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে ডিসাইড করতে হবে যে আপনি লাইফে কি হইতে চান। আপনার যদি টার্গেট থাকে এরকম যে আমি জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্টে আমার ফিউচার ক্যারিয়ারটা বিল্ড করব, পরবর্তীতে যদি লাগে তো ডেফিনেটলি অন্য ফ্রেমওয়ার্কগুলো বা অন্য ল্যাঙ্গুয়েজগুলোও শিখবো, বাট আমি ওয়ার্ডপ্রেসে যাব না। তো সেক্ষেত্রে আপনাকে ওই সময় ডিসাইড করতে হবে। কোম্পানি যদি চায় তো ডেফিনেটলি আপনাকে হচ্ছে ওইটা শিখতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। ভাই আপনি একটা জিনিস শিখে আসছেন, সারা জীবন এটা দিয়ে চলবে না, এটা এটা কখনোই চলেও না। আমি আমি যখন কোর্স করতাম তখন আমি বুটস্ট্র্যাপের মনে হিউজ ফ্যান ছিলাম। সারা বাংলাদেশে যদি ভোট হইতো, আমি একটা ভোট যদি পড়তো বুটস্ট্র্যাপের পক্ষে সেটা আমি থাকতাম। অথচ সময়ের সাথে তাল মিলাইতে যায় আমি দেখতাম সবগুলা মানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রত্যেকটা জব রিকোয়ারমেন্ট বলেন আর জবের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা জিডিতে বলেন প্রত্যেক জায়গায় টেলুইন চাচ্ছে। সো আমাকেও হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বুটস্ট্র্যাপ ছেড়ে দিয়ে টেলুইনটা আসতে হয়েছে একটা সময়। সো সময়ের সাথে আসলে অ্যাডাপ্ট করতেই হবে। কোম্পানি যদি চায় ডেফিনেটলি হচ্ছে আপনাকে শিখতে হবে। আপনি কোম্পানি থেকে সময় নিয়ে নেবেন, সময় নিয়ে শেখার ট্রাই করবেন। যদি টোটালি ডিফারেন্ট একটা সেক্টরে যাইতে বলে তখন আপনি ডিসাইড করবেন যে আপনি যাবেন কি যাবেন না, ওইটা আপনার জন্য ক্যারিয়ারে হেল্প করবে কিনা। যদি ক্যারিয়ার জন্য ভালো হয়, আপনার ক্যারিয়ারের জন্য ভালো, ডেফিনেটলি ওটা শেখা শুরু করবেন। হ্যাঁ, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনাকে জিনিসটার সাথে আগাইতে হবে। যেমন এখন যদি আপনি পিছিয়ে পড়ে থাকেন, এর একটা সহজ এক্সাম্পল যে এখন একসময় কিন্তু রিয়েক্ট দেব সাধারণত সব প্রজেক্ট করতে হতো, বাট আপনি যদি দেখেন ফ্রিল্যান্সিং যেগুলো মার্কেট প্লেস আছে, ক্লায়েন্ট অত কিছু জানে না কিভাবে একটা ওয়েবসাইট বানায়, একটা নাম জানে জাস্ট যে নেক্সট নেক্সট আমার ওয়েবসাইটটা বানায় দিতে হবে, একটা নাম। And কেউ যদি চিন্তা করে আমি রিয়েক্ট শিখছি, আমি ওই পর্যন্তই থাকবো, আমি এই ফায়ারবেস দিয়ে অথেন্টিকেশন করে আমি এই রিয়েক্ট অ্যাপ্লিকেশনই বানাবো, আমি আর অত ভালো জিনিস শিখবো না। যেটা এখন মডার্ন একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে আপনাকে নেক্সট যে শিখতে হবে ওটা আমি শিখবো না, তাহলে কি তার ওই ডিমান্ড থাকবে বা সে কি কোনো জবে যায় টিকতে পারবে? পারবে না কিন্তু। সো এই গ্রুপটা আসলে নিজের রাইট। ভিতরে, এটা যদি আপনি না করতে পারেন তাহলে আমি মনে করি যে ওয়েব ডেভেলপার বা এই ক্যারিয়ারই আসা উচিত না। সো এই টাইপের। আসলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় মানে আমরা যারা ধরেন যারা সিএসসি তে আছেন তারা ডেফিনেটলি হচ্ছে ধরেন যারা ভালো তারা হয়তো বা মানে মেশিন লার্নিং বা আরো অনেক ভালো জায়গাগুলোতে যান। যারা ফাঁকিবাজি করছেন তারা শেষ পর্যায়ে কিছু করতে না পেরে ডেভেলপমেন্টে আসেন। আর যারা নন সিএসসি আছে আমার মতো, এরা জীবনে হচ্ছে ধরেন কোথাও কিছু করতে যারা পারি নাই আমরা, তারা এসে লাস্ট হচ্ছে একটা কম্পিউটার নিয়ে সেটআপ নিয়ে বসে যায় যে আচ্ছা ঠিক আছে তাইলে হচ্ছে এবার এটা ট্রাই করি। হয়তো বা কেউ ডিজিটাল মার্কেটিং করে, কেউ গ্রাফিক ডিজাইন করে, বাট কেউ ডেভেলপমেন্ট করে, বাট এটা হচ্ছে লাস্ট ইয়ার। এবং আমাদের একটা ইন্টেনশন থাকে আমরা বাঙালিরা, সেটা হচ্ছে যে আমরা যেটা শিখছি ওই একটা জিনিস দিয়ে হচ্ছে সারা জীবন আমরা ইনকাম করে যাব। বাট দিস সেক্টর ইজ নট লাইক দ্যাট, ওয়ার্কস ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে আপনি যদি টিকে থাকতে চান আপনাকে অ্যাডাপ্ট করতেই হবে। এই লাইফ যদি মেনে নিতে পারেন যে সারা জীবন শিখতে হবে আপনাকে, তাইলে আপনি এই সেক্টরে টিকতে পারবেন, আইদার আপনি না, টিকতে পারবেন না। হবে না। তো এখানে আরেকটা কোশ্চেন আসে যে ভাই আমি তো মানে শিখবো, কিন্তু আমি কখন কোনটা শিখবো এটা তো আমি বুঝতে পারতেছি না। এখানে একটা বড় একটা বিষয় হচ্ছে আপনি যদি জবে যান আপনি বুঝতে পারবেন যে আমার কখন কোনটা শিখতে হবে। আর যদি আপনি জবে না যান তখন আপনাকে ওই মানে কমিউনিকেশন স্কিলটা তখন বৃদ্ধি করতে হবে। আপনি যখন বিভিন্ন মানুষের সাথে শিখবেন বা বিভিন্ন আপনি গ্রুপের সাথে যখন যোগ দিবেন তখন আপনি দেখবেন যে কখন কোনটার মানে হিট আছে বা কখন কোনটা বেশি চলতেছে, তখন আপনি এমনি জানতে পারবেন। যেমন অনেকদিন আগে যে টাইপ স্ক্রিপ্ট কিন্তু অতটা পপুলার ছিল না, মানে লোকজন ইউজ করতো, বাট এখন আপনি দেখেন টাইপ স্ক্রিপ্ট একটা যে কোনো জব ডেসক্রিপশনে টাইপ স্ক্রিপ্ট ফার্স্ট প্রায়োরিটি আছে। অলমোস্ট ম্যান্ডেটরি। তো এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই টাইপের আপনাকে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হবে, এবং তালমেল যদি না চলতে পারেন তাহলে হবে না, এটাই। সো এখানে লাস্ট দুইটা কোশ্চেন আছে আমাদের হাতে। একটা কোশ্চেন খুবই পপুলার এক সময় ছিল, এখন পপুলার আছে কি জানি না, সেটা হচ্ছে
এআই দিয়ে আসলে জবের উন্নতি হচ্ছে নাকি হচ্ছে আলটিমেটলি জব আমার চলে যাওয়ার পসিবিলিটি আছে? এই কোশ্চেনের অ্যান্সারটা যদি দিতেন ভাই। এটা এটা নিয়ে আসলে কমিউনিটির অনেক সিনিয়ররা কথা হ্যাঁ। বলেন। আমি মিড সিনিয়রও দাবি করি না নিজেকে। সো এটা আসলেই কনফিউজিং একটা ব্যাপার আমার জন্য আনসার করা। বাট আমি জিনিসটা নিয়ে আজকেও ভাবছি ইভেন। জিনিসটা হচ্ছে আপনি চাইলেও এআই কে ইগনোর করতে পারবেন না। আবার এআই এর উপর আপনি 100% ডিপেন্ডেন্ট হইলে ওই ক্ষেত্রেও বিপদ। যেমন আমি বলি, আমি যখন কোনো একটা মানে সিঙ্গেল কোনো একটা কম্পোনেন্ট অথবা সিঙ্গেল কোনো একটা পেজ যখন অ্যাটলিস্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, মানে অভ্যাসটা এমন হয়ে গেছে, তো শুরুতেই চলে আসে ক্লডের কথা চলে আসে মাথায়, অথবা জিপিটির কথা চলে আসে। আচ্ছা ঠিক আছে, এই ডিজাইনটা হচ্ছে ওকে দিয়ে দিয়ে, মানে প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে তো, ডিজাইনটা হচ্ছে ওকে দিয়ে দিয়ে ওকে বলে দিয়ে আচ্ছা কম্পোনেন্টটা বানাই দাও। আমি জাস্ট পরবর্তীতে কি করি, চেক করি যে আচ্ছা ঠিক আছে আউটপুট ঠিক আছে কিনা, কোডে কোডে আসলে কি কি দিছে চেক টেক করে ওইটা আমি নিয়ে নিই। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার মানে স্কিল কিন্তু বাড়তেছে। আচ্ছা, হয়তোবা দেখা যাবে যে আমি কিছুদিন পর ভুলে যাব, টেলউইন্ডের ক্লাসগুলো ভুলে যাব, বা অনেক ক্ষেত্রে প্রবলেম হবে। হয়তো আমার যে স্কিলগুলো আরো বেশি এনরিচ হইতো এখন ওইভাবে হয়তো হবে না। এখন সেই ক্ষেত্রে আমি কি করব? আমি বাদ দিব, এআই কে ইউজ করা বাদ দিব? আমি যখন এআই কে ইউজ করা বাদ দিয়ে হচ্ছে ধরেন একদম র ভাবে একটা জিনিস বানাবো, একটা কম্পোনেন্ট আমার জিপিটি দিয়ে বা ক্লড দিয়ে বানাইতে হইতেছে সর্বোচ্চ 2 মিনিট লাগে, দেন হচ্ছে আমি রিভিউ টিভিউ করতে 10 মিনিট থেকে 15 মিনিট লাগে। এখন ধরেন ওই কম্পোনেন্টটা যখন আমি একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করবো, অ্যাটলিস্ট আমার আধা ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে। এখন আমি ধরেন একটা কোম্পানিকে হচ্ছে দিনে ধরেন 5টা কম্পোনেন্ট বানাই দিলাম, হিউজ মানে কোম্পানির ক্ষেত্রে গেলে এই জিনিসটা হচ্ছে অনেক স্লো প্রোগ্রেস হয় আর কি। ধরেন আমি 2টা কম্পোনেন্ট বানাই দিলাম। এখন যখন আমার সাথে আরেকজন এআই ইউজ করে সে 5টা কম্পোনেন্ট বানিয়ে দিচ্ছে এবং এক্সপেক্টেড ওয়েতে, কোড ঠিক আছে, কমেন্টিং ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে, আপনার হচ্ছে লিন্টার টিটার ইউজ করে, মানে হাবিজাবি সবকিছু ঠিকঠাক আছে, রিকোয়ারমেন্ট যা আছে সব ঠিকঠাক আছে। সো কোম্পানি কাকে রাখবে? অবশ্যই যে বেশি কাজ করে সো দিচ্ছে কোন টাইপের। যে বেশি আউটপুট দিতে পারতেছে, বেশি আউটপুট দিতে পারতেছে। সো আপনি চাইলেও হচ্ছে এআই কে ইগনোর করতে পারবেন না। আবার হচ্ছে যে পুরোপুরি ডিপেন্ডেন্ট পুরোপুরি হইলেও dependent। বিপদ আছে। মানে এই জিনিসটা নিয়ে কোম্পানির মানে কমিউনিটির সিনিয়ররাই এখনো পর্যন্ত মনে হয় আজকে হচ্ছে মির্জা ভাই মনে হয় এটা নিয়ে কথা বলছিলেন। তো জিনিসটা নিয়ে আসলে আমরা এখনো সবাই এখানে আমি কনফিউজ একটা যে খুব আসলে কি সুন্দর একটা হইতেছে। উদাহরণ দেওয়ার আর চেষ্টা করি, চাকরি সেটা ছাড়া হচ্ছে কাঠমিস্ত্রির কথা আমি সবসময় বলি। আজকে 10 বছর আপনি দেখবেন এই হাত দিয়ে ওই বাটাল টাইপের একটা জিনিস ছিল, নকশা ডিজাইন করতো। বাট এখন আপনি দেখবেন এক টাইপের কিন্তু মোটরওয়ালা, মানে অটোমেটিক ডিজাইন হয়ে যায়। এখন ওই কাঠমিস্ত্রি ফার্স্ট 10 বছর আগে কাঠমিস্ত্রি কি ছিল, সে হাত দিয়ে ডিজাইন করতো, সে জানতো কোথায় কোন ডিজাইন করলে কোথায় সুন্দর হবে। এখন ওটা করতে তার ধরেন 1-2 দিন লাগতো, এখন সে ওই মেশিন দিয়ে অর্ধেক দিনের ভিতরে কাজটা করে দিচ্ছে। কিন্তু সে কিন্তু প্রফেশনাল, সে ওই মেশিনটার সাথে তার প্রোডাক্টিভিটি আরো বাড়া নিচ্ছে। এখানে একটা দুইটা কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে সে যদি নাই জানতো যে ডিজাইনটা কিভাবে করতে হয়, তাহলে সে এআই ইউজ করে তো আলটিমেটলি কোনো লাভ হতো না। কিন্তু সে ডিজাইনটা করতে পারে, সে অভিজ্ঞ বলেই আগে আগে নিজের অ্যাবিলিটিটা ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে সে বুঝতে পারতেছে যে না, আমি এই মেশিন দিয়ে এখন আমার প্রোডাক্টিভ বাড়িয়ে দিতে পারবো এবং আমার ডিমান্ড বাজারে বাড়বে। আমি যদি একদিনে 2টা কার্ড ডিজাইন করতে পারি, 2টা খাটের ফ্রন্ট সাইড ডিজাইন করতে পারি, তাহলে আমার টাকা বেশি পাচ্ছে। আগে আমি 2 দিনে একটা ফ্রন্ট সাইড ডিজাইন করতাম, তাহলে আমার লাভ হচ্ছে না। তো তাছাড়া কিন্তু তার ডিমান্ড ওরকম থাকবে না, কারণ একজন যে যার খাট লাগবে বাসায়, সে একটা দোকানে যায় দেখতেছে যে না, ওই দোকানের কাঠমিস্ত্রি সে মানে আধা দিনে সে জিনিসটা বানায় দিচ্ছে, আর ওর লাগতেছে 2 দিন। তো ওকে কেন মানুষ দাম দিবে? তো আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং যে জিনিসটা এক্স্যাক্টলি আসবে ওর হচ্ছে সাথে আপনার মিল আপনার দিতে হবে, আনসার, তাছাড়া হবে না। আপনার কোয়েশ্চেনের আনসারটা আপনি দিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে যে আহ, আপনার হচ্ছে যে যদি আপনি এক্সপিরিয়েন্সড হন, প্রপারলি আপনি যে জিনিসটা করতে যাচ্ছেন ওইটা যদি আগে থেকে শিখে এসে থাকেন, এআই আপনাকে হেল্প করবে। আর যদি আহ, আপনার শেখার মধ্যে ঘাটতি থাকে, আহ, 50টা এআই কোনো আপনাকে দিলেও কোনো আপনি লাভ কিছু নেই, কারণ আমি বিল করতে বুঝতেছি না পারবেন আমি না। কি করবো। তো আলটিমেটলি আনসার হ্যাঁ। এটাই। হ্যাঁ। সো এবার লাস্ট কোশ্চেন আমাদের এই পডকাস্টের, সেটা হচ্ছে একটা মানে নেটওয়ার্কিংটা অনেক কিন্তু বড় একটা জিনিস একটা জব পাওয়ার ক্ষেত্রে, বা অনেকজনের সাথে মেশা। এই নেটওয়ার্কিংটা, পার্সোনাল যে নেটওয়ার্কিংটা, এটা আমরা কিভাবে করতে পারি? এটা অনেক মাধ্যম আছে, লিঙ্কডইন আপনি মানুষের সাথে কানেকশন করতে পারেন। বাট আপনার কাছে এটা কতটা ভালোভাবে করা যায়? নেটওয়ার্কিং জিনিসটা হইতেছে ওই কমিউনিকেশনের সাথে সেম, হ্যাঁ অলমোস্ট হ্যাঁ, রিলেটেড। কিছু।
আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি যখন শিখতাম, আমি যখন জাভাস্ক্রিপ্ট শিখতাম ওই নাইম ভাইয়ের থেকে, এইচএম নাইম ভাইয়ের ওই ইয়া থেকে, উনি হচ্ছে, আমার আমার মনে পড়তেছে আমি করোনার মধ্যে আচ্ছা শিখছিলাম। করোনার মধ্যে নাইম ভাই হচ্ছে ওনার কোর্সটা ফ্রি করে দিছিলেন। আহ, লাখো কোটি শুক্রিয়া, এবং হচ্ছে ওনাকে মানে ওনাকে পার্সোনালি আমি হয়তো আর সামনে কোনোদিন মিট করতে পারলে ওনাকে ধন্যবাদ জানাবো। তো ওই সময় যখন আমি শিখি, তখন খুঁজতাম যে আমার সাথে আর কি কে শিখতেছে। আমি হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম যে আমরা জাভাস্ক্রিপ্ট এরকম শিখতেছি, একদম ডেডিকেটেড ভাবে কে কে শিখতেছেন। আমরা ফেসবুকে পোস্ট করতাম মেসেঞ্জার গ্রুপ করার জন্য। ওই গ্রুপের ক্ষেত্রেও আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল। সেটা হচ্ছে শুরুতে অনেকে ইন্টারেস্ট দেখায়, ভাই আমাকে আমাকে দেন, আমাকে আমাকে নেন, আমাকে নেন। ওটা আলটিমেটলি 7 দিন 10 দিন পর সব গায়েগুলো হাওয়া হয়ে যায়। তো আমি খুবই ডেডিকেটেড কিছু লোকজনকে হচ্ছে অ্যাড করতে পারছিলাম, এবং এই 6-7 বছর ধরে আমরা একসাথে আছি। তো এখন ওনারা আমরা আমরা এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই এখন মোটামুটি মোটামুটি একটা পর্যায়ে হচ্ছে জব করতেছি, ইয়া করতেছি। তো কম এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যেটা হইছে, ওই সময় থেকেই আমার সাথে আহ, অনেকের সাথেই পরিচয় হয়েছে কোর্সের থ্রুতে, বা আপনার হচ্ছে কি বলে মেসেঞ্জার গ্রুপগুলোর থ্রুতে। আমি হেল্প করার ট্রাই করতাম বিভিন্ন গ্রুপে, যখন কেউ পোস্ট করতো যে হচ্ছে আপনার এই প্রবলেমটা ফেস করতেছি, এই ডেভেলপমেন্ট রিলেটেড, সেটা হোক টক জেএসএ হোক, হচ্ছে আপনার সুবিধ ভাই গ্রুপে হোক, প্রোগ্রামিং হিরো গ্রুপে, আমি ট্রাই করতাম। এবং আমার এই ক্ষেত্রে ২ টা জিনিস আসলে কাজ করতো। ২ টা জিনিস কাজ করতে কি, আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি, সো আমার মেন্টালিটিটা ওইরকম কাজ করতো যে আচ্ছা এইখান থেকেও কেউ আমাকে হচ্ছে পিক করতে পারে। এবং এই জিনিসটা না, আমি এটা হচ্ছে আমার ২ টা জিনিস হইতেছে। একে হতে হচ্ছে অন্যকে হেল্প করা হইতেছে, আর নিজের রিকগনিশন বাড়তেছে। তো LinkedIn এর ক্ষেত্রেও হচ্ছে আপনি এভাবে ইয়ে করতে পারেন। আমি যেটা পার্সোনালি করতাম, বেশ কিছু পার্সন যারা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে লেখালেখি করে, রিঅ্যাক্ট নিয়ে লেখালেখি করে, ওনাদেরকে হচ্ছে বিভিন্ন জায়গায় কমেন্ট করতাম। ওনারা যখন বিভিন্ন কিছু পোস্ট করেন লিঙ্কডইনে বিশেষ করে, ওইখানে টেকনিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলতাম, আমার ভিউজটা জানাইতাম। ফর্চুনেটলি আমি অনেকবার হায়ার্ডও হয়েছি, মানে ফ্রিল্যান্সিং বিভিন্ন প্রজেক্টের জন্য, ওই ইয়াগুলা থেকে। তো মানে দেখেন, ওইখানে আপনি যখন একটা বড় কোনো পার্সনের হচ্ছে একটা পোস্টে যে আপনি কমেন্ট করবেন, তার সাথে একটা কনভারসেশন চালাবেন, তখন হচ্ছে ওইখানে কিন্তু আরো মানুষজন আসবে। তারা দেখবে যে আপনার ডেপথ কত। আপনাকে হচ্ছে ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করা লাগবে না, আপনি অলরেডি ওই জিনিসটার সাথে এনগেজড। সো এইভাবে হচ্ছে আপনি ধরেন নিজেকে জাহির করতে পারেন, এইভাবে নেটওয়ার্কটা বাড়াইতে পারেন। তখন হচ্ছে আপনি অনেকের সাথে কানেক্টেড হইলেন। আপনি যখন নলেজেবল পারসন, এইভাবে নিজেকে যখন হচ্ছে প্রেজেন্ট করতে পারবেন, মানে নলেজেবল বলতে আপনাকে একদম জাহাজ হইতে হবে ব্যাপারটা এরকম না, যতটুকু জানেন ততটুকু ঠিকভাবে জানার চেষ্টা করতেছেন বা আরো জানার চেষ্টা করতেছেন, তখন অনেকের সাথে কানেক্টেড হবেন। এই জায়গাগুলো থেকে হচ্ছে আপনার প্রচুর হেল্প পাবেন, সেটা জব সেক্টরের ক্ষেত্রে হোক বা ফ্রিল্যান্সিং সেক্টরের ক্ষেত্রে হোক। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবং খুবই গুরুত্বপূর্ণ যেগুলা মানে সচরাচর আমরা দেখি যে কোন একটা রিমোট জব যারা করতে চায় তাদের মানে মোস্ট প্রবাবলি এগুলাই কোশ্চেন থাকে সাধারণত। সো এগুলা কোশ্চেনের অ্যান্সার আমরা সুন্দরভাবে পেয়েছি, এবং আশা করি এই পডকাস্টটা অনেকের উপকার হবে। এবং ভাইয়াকে আবারও থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করার জন্য। এবং সবার জন্য দোয়া থাকবে যে সবাইকে মাথায় রাখতে হবে, এন্ড অফ দ্য ডে রিজিকের মালিক আল্লাহ। আজকে হবে এটা সিওরিটি নাই, বাট আপনি যদি দোয়া করেন, আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, 1 মাস পরে হলেও হবে, এটা সিওরিটি আছে, আল্লাহ দিবে ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক শুভকামনা থাকবে। সো এই পডকাস্ট এই পর্যন্তই। যদি পডকাস্টটা ভালো লেগে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানা দিতে পারেন আপনার মতামত, এবং একটা লাইক বা শেয়ার করে আপনার ফ্রেন্ডস বা যারা এই টাইপের কোয়েশ্চেনে মানে চিন্তিত তাদের কাছে এটা পৌঁছায় দিতে পারেন। সো এরকম টাইপের পডকাস্ট দেখতে চাইলে এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইবের পাশে থাকুন। এবং এই ভিডিও এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।